সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝখানে অবস্থিত ধূসর পাথরে ঘেরা এই ছোট্ট দ্বীপটির নাম আলকাট্রাজ। দূর থেকে দেখে শান্ত নিরিবিলি মনে হলেও এই দ্বীপে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। 1962 সালের দিকে এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর নিরাপত্তা দুর্ভেদ্য কারাগার, যার আরেক নাম দ্য রক। চারপাশে হিমশীতল উত্তাল সমুদ্র আর নিখুঁত নিরাপত্তা ব্যবস্থা মিলিয়ে এই জেলখানা ছিল এক প্রকার মৃত্যুকূপ। 1909 সালে এর নির্মাণ শুরু করা হয় এবং 1934 সালে এটি সর্বোচ্চ নিরাপত্তা কারাগার হিসাবে নতুন রূপে যাত্রা শুরু করে। বলা হয় এটি এমন একটি জায়গা যেখান থেকে পালানো অসম্ভব হবে। 12 জুন 1962 সকালবেলা প্রতিদিনের মতো সেল চেক করা শুরু করেছেন আলকাট্রাজ কারাগারের কারারক্ষীরা। জন অ্যাংলিন এবং তার ভাই কারেন্স অ্যাংলিন আর ফ্রাঙ্ক মরিস তখনও ঘুমিয়ে। সেলের বাইরে থেকে দেখা যাচ্ছে তারা কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর সেলের দরজা খুলে ভিতরে ঢুকলো কারারক্ষীরা। কিন্তু এ কি, সেলে তো বন্দিরা নেই। এগুলো আসলে এক একটা প্লাস্টারের ডামি। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। দেখা গেল সেলগুলোর নিচের দিকে থাকা ভেন্টিলেটরগুলো ভাঙা। যে কারাগার থেকে পালানো অসম্ভব বলে ধরে নেওয়া হতো, সেখান থেকেই পালিয়েছে একজন নয়, দুইজন নয়, তিনজন বন্দী। সবাই স্তম্ভিত হয়ে গেল। তাৎক্ষণিকভাবে পুরো আলকাট্রাজে 3 ফেরারির খোঁজ। আশ্চর্যের বিষয় হলো তাদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। তারা কি আদৌ সেই বিচ্ছিন্ন আলকাট্রাজ কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিল? তা আজও রহস্যই থেকে যায়। কিন্তু এফবিআই যখন তাদের মৃত্যু হয়েছিল বলে কেসটি ক্লোজ করে দেয়, সেখানে 2013 সালের দিকে এক চিঠি সবাইকে নড়েচড়ে বসতে বাধ্য করে। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় সান ফ্রান্সিসকো বেতে বেশ কয়েকটি দ্বীপ আছে। এক পাশে ট্রেজার আইল্যান্ড, আরেক পাশে এঞ্জেল আইল্যান্ড, মাঝখানে অবস্থিত আলকাট্রাজ। 1909 সালে এখানে এক মিলিটারি প্রিজন গড়ে তোলা হয়, যার নাম দেওয়া হয় দ্বীপের এই নামে। 1934 সালে তা পরিণত হয় ফেডারেল প্রিজনে। নাম রাখা হয় আলকাট্রাজ ফেডারেল পেনিটেন্সিয়ারি। 1963 সাল পর্যন্ত এখানে বন্দীদের আটক রাখা হতো। এ সময় এখানে সাজা ভোগ করতে আসে কুখ্যাত আল কাপোন, পাখি মানব খ্যাত রবার্ট স্টাউডের মতো দুর্ধর্ষ কয়েদিরা। সাধারণত সবচেয়ে কুখ্যাত কয়েদিদেরই আনা হতো এখানে। অন্যান্য কারাগারের যেসব কয়েদি পালানোর চেষ্টা করত, তাদেরকেও শাস্তিস্বরূপ পাঠিয়ে দেওয়া হতো আলকাট্রাজে। এখানকার বিচ্ছিন্নতা ও একঘেয়ে রুটিন যে কাউকেই ঠিকমতো চলতে বাধ্য করত। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা এতই কঠোর ছিল যে এখান থেকে পালানোই একেবারেই অসম্ভব। চারিদিকে দেয়া সুউচ্চ দেয়াল এবং আলকাট্রাজকে ঘিরে রয়েছে ফ্রান্সিসকো বের হিমশীতল পানি, যেখানে মুহূর্তে মারা যেতে পারে যে কেউ। 1960 সালের জানুয়ারি মাসের দিকে ফ্রাঙ্ক মরিস নামের একজন ব্যাংক ডাকাতির কারণে ধরা পড়ে আলকাট্রাজে আসে। এই মরিসের অপরাধের তালিকা বেশ লম্বা। এর আগেও বহুবার সে জেল খেটেছে। অপরদিকে জন ও ক্লারেন্স অ্যাংলিন নামে 2 ভাই একই অভিযোগে অভিযুক্ত হয়ে আলকাট্রাজে আসে। এর পূর্বে তারা ছিল আটলান্টার এক কারাগারে। সেখানেই তাদের সাথে মরিসের পরিচয় হয়েছিল। তবে সেখানে জেল পালানোর চেষ্টা করায় তাদের আলকাট্রাজে পাঠিয়ে দেওয়া হয়। ফ্রাঙ্ক মরিসের বুদ্ধি ছিল প্রখর। হঠাৎ একদিন একটি করাত পড়ে থাকতে দেখে তার মাথায় পরিকল্পনা আসে জেল পালানোর। এই পরিকল্পনার চতুর্থ ব্যক্তি এলেন ওয়েস্ট, বয়স 33। অন্যদের মতোই কুখ্যাত অপরাধ জীবন। 1961 সালের ডিসেম্বরের দিকে তারা একত্রিত হয়। তারা প্রথমে চিন্তা করে সেলের নিচের দিকে থাকা ভেন্টিলেটর ভেঙে পেছনের দিক দিয়ে হয়তো পালানো সম্ভব। আর তাই কারাগারের সেল ব্লক দিয়ে ভেন্টিলেটরগুলো ভাঙার পরিকল্পনা নিয়ে তারা কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করে তাদেরকে সেখান থেকে স্থানান্তরিত করতে। কারা কর্তৃপক্ষ আত্মবিশ্বাসী ছিল জেলের নিরাপত্তা নিয়ে, আর এতেই হয় বিপত্তি। তারা স্থানান্তরের অনুমতি দিয়ে দেয়। আলকাট্রাজে সবাইকে কোনো না কোনো কাজ করতে হতো। কেউ হয়তো ময়লা পরিষ্কারের কাজ করত, কেউ বাসন মাজা, আবার কেউ বাগানের গাছগুলো পরিচর্যা করত। চুল কমানোর সেলুনও ছিল সেখানে। আর দ্বীপের দক্ষিণ দিকে ছিল এক কারখানা, যেখানে রাবার ম্যাট, জুতা, রেইনকোট সহ নানা জিনিসপত্র তৈরি করা হতো। আর এই খাটাখাটনি করতে গিয়েই তারা পেয়ে যায় পালানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র। ওয়েস্ট ভালো নাপিত ছিল, আর তাই সে সেলুনে কাজ পেল, যেখান থেকেই সে গোপনে ডামির জন্য চুল সংগ্রহ করতে থাকলো। রেইনকোট দিয়ে নৌকা বানানোর বুদ্ধিটা ছিল মরিসের, তাই তারা কারখানা থেকে প্রতিদিন অল্প অল্প করে রেইনকোট চুরি করতে থাকলো।
এভাবে তারা মোট 50টি রেইনকোট চুরি করে। এছাড়াও ভেন্টিলেটর ভাঙার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র তারা সংগ্রহ করে। 1961 সালের ডিসেম্বর থেকে পরবর্তী 6 মাস তারা ধীরে ধীরে এগোতে থাকে। জেলের মাঠ থেকে পাওয়া করাত, ডাইনিং থেকে চুরি করা চামচ এবং একটি ভাঙা ভ্যাকুয়াম ক্লিনার মোটর থেকে ড্রিল মেশিন বানিয়ে সেগুলো দিয়ে প্রথমে ভেন্টিলেটর ভাঙা শুরু করে তারা। প্রতি রাতে তারা একটু একটু করে ড্রিল চালাতো, আর একটু একটু করে ভেন্টিলেটরের কংক্রিট আলাদা হয়ে আসতো। কিন্তু প্রশ্ন হলো, ড্রিল মেশিনের শব্দ তারা কিভাবে লুকাতো? মেশিনের শব্দ ঢাকার জন্য মরিস জোর গলায় গান করত আর বাদ্যযন্ত্র বাজাতো। দিনের বেলায় কার্ডবোর্ড, সুটকেস অথবা গিটার দিয়ে তারা ভেন্টিলেটরগুলো ঢেকে রাখত। একই সাথে তারা ডামি বানাতে শুরু করে। প্লাস্টার, রং, মানুষের চুল দিয়ে নিখুঁতভাবে বানানো হয় ডামিগুলো। উদ্দেশ্য তো এতক্ষণে বুঝেই গেছেন। পালানোর জন্য সবচেয়ে দরকার যে জিনিসটা ছিল তা হলো একটা নৌকা। কারণ জেল থেকে বেরোতে পারলেও সান ফ্রান্সিসকোর দীর্ঘ জলরাশি পাড়ি দিতে হবে। চুরি করা রেইনকোট দিয়ে তারা তৈরি করলো নৌকা। প্রথমেই রেইনকোটগুলো জড়ো করে সেখানে থাকা স্টিম পাইপের মাধ্যমে জোড়া লাগাতো। তারপর একটি কনসার্টিনা দিয়ে সেগুলো ফোলালো। বেশ, হয়ে গেল হাতে বানানো নৌকা। এবার নৌকা ভাসানোর জন্য দরকার বইটা। এবার তাদের সংগ্রহ করা কাঠগুলো দিয়ে তাও বানিয়ে ফেলল। তবে এসব কি কারো চোখে পড়ল না? উত্তর হলো না। কারণ সেলের পেছনকার অংশে একটি ইউটিলিটি করিডোর ছিল, যা সচরাচর নিরাপত্তা রক্ষীদের নজরের বাহিরে থাকে। করিডোর ধরে চলে আসা যায় সেল ব্লকের উপরের অংশে। সেখান থেকে ভেন্টিলেটর শিফট বেয়ে উঠা যায় আলকাট্রাজের ছাদে। আর তাই তারা পাইপ ঠিক করবে বলে অনুমতি চায়। যেহেতু জেলে সবাইকে নানা কাজ করতে হতো আর তারা এটি করতে চাচ্ছে, তাই তারা অনুমতিও পেয়ে যায়। সেই ওয়ার্কশপেই তারা দিনের পর দিন পালানোর আসল প্রস্তুতিগুলো নেওয়া শুরু করলো। পালানোর জন্য নানা জিনিসপত্র জড়ো করলো। ওখানে কি হচ্ছে কেউ যাতে বুঝতে না পারে সেজন্য তারা ওয়ার্কশপটি পর্দা দিয়ে ঢেকে দেওয়া হতো, কারণ পর্দা দিলে বাহিরের ধুলোবালি আসতো না। এবার ছাদে উঠে কোন জায়গা দিয়ে নেমে সৈকতের কোন অংশ দিয়ে নৌকা ভাসালে কেউ দেখতে পাবে না, তাও তারা ভেবে রেখেছিল তাদের বানানোই একটি টেলিস্কোপ দিয়ে। সব প্রস্তুতি শেষ, এবার আসল কাজটা করার পালা। চিন্তা ভাবনা করে তারা ঠিক করলো 11ই জুন হবে পালানোর জন্য সবচেয়ে ভালো দিন। 11 তারিখ রাতে রুটিন মাফিক সেল চেক করা শেষ হয়েছে। সব বন্দি সেলের ভিতর, এবং অনেকেই হয়তো এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে। জন ক্যালারেন্স অ্যাংলিন, ফ্রাঙ্ক মরিস ও এলেন ওয়েস্ট এবার এই 4 জন প্রথমে ভেন্টিলেটরের গা গলিয়ে দিল। নিজ নিজ সেল থেকে বাকি 3 জন করতে পারলেও দুর্ভাগ্যবশত এলেন ওয়েস্ট কাজটা করতে পারেনি, কারণ তার ভেন্টিলেটরের গা অনেকটা শক্ত হয়ে যায়। অন্যদিকে অধৈর্য হয়ে শেষমেশ ওয়েস্টকে রেখেই রওনা করলো বাকি 3 জন উপরের ওয়ার্কশপের দিকে। পরিকল্পনা মতো এবার তারা সেল ব্লকের উপরের ভেন্টিলেটর শিফট বেয়ে চলে আসা ছাদে। সময় তখন প্রায় রাত 10টা। তারা আগে থেকেই ঠিক করে রেখেছিল যত দ্রুত সম্ভব জেলের ব্লাইন্ড স্পটে তাদেরকে পৌঁছাতে হবে। জায়গাটা ছিল দ্বীপের উত্তর পূর্ব পার, যার পাশেই রয়েছে একটা পাওয়ার প্ল্যান্ট। আর এখান দিয়েই নৌকা ভাসাতে হবে, কারণ এখানে খানিকটা অন্ধকার, সার্চ লাইটের আলো একটু কম আসে। এবার ছাদের সাথে থাকা রান্নাঘরের পাইপ বেয়ে তারা নিচে নেমে এলো এবং জেলের কাঁটাতারের বেড়া খুব দ্রুততার সাথে পার করে পৌঁছে গেল ব্লাইন্ড স্পটে, যেটা তাদের স্বাধীনতার চাবিকাঠি। এবার তাদের তৈরি করা নৌকা ভাসিয়ে দিল। গন্তব্য ফ্রান্সিসকো বে পার করে স্থলভাগে পৌঁছা। এরই মধ্যে শেষমেশ এলেন ওয়েস্ট ছাদে পৌঁছে যায়। ততক্ষণে বাকি সবাই রওনা দিয়ে দিয়েছে, আর তাই সে আবার ফিরে আসে তার সেলে। এবার তদন্ত শুরু করলো FBI, US মার্শাল ও অন্যান্য তদন্ত সংস্থাগুলো। তারা সকল কারারক্ষীকে জেরা করলো, সাথে এলেন ওয়েস্টকেও। সার্চ টিম চষে বেড়াতে লাগলো, কিন্তু 3 ফেরারির খোঁজ পাওয়া গেল না। এরই মাঝে এলেন ওয়েস্টের কাছ থেকে তথ্য বের করে নিয়ে আসলো FBI। এলেন ওয়েস্ট পরিকল্পনা সবটাই জানায়। সে এও জানায় পুরো পরিকল্পনাটি ছিল তাদের পরিকল্পনা ছিল এরকম: হাতে বানানো নৌকায় প্রয়োজনীয় জিনিসপাতি সাথে নিয়ে তারা প্রথমে যাবে কাছে থাকা এঞ্জেল দ্বীপের দিকে।
সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে তারা ওই দ্বীপের বিপরীত থেকে যাত্রা শুরু করবে মেরিন কাউন্টির দিকে। সেখানে পৌঁছে তারা একটি গাড়ি ও কিছু কাপড় চোপড় চুরি করে পালিয়ে যাবে, এই ছিল তাদের পরিকল্পনা। এরই মাঝে পরের 2 সপ্তাহে এমন কিছু প্রমাণ পাওয়া যায় যা বলে তাদের যাত্রা সফল হয়নি। যেমন 12 জুন একটা হাতে বানানো বৈঠা পাওয়া যায় অ্যাঞ্জেল আইল্যান্ডের কাছে, যা ওই 3 জনের বানানো বলে বোঝা যায়। 14 জুন আলকাট্রাজ ও অ্যাঞ্জেলের মাঝামাঝি রেইনকোটগুলোর বানানোর কিছু ব্যাগও খুঁজে পাওয়া যায়। ব্যাগগুলোতে ছিল অ্যাংলিনের পরিবারের ছবি ও হাতে থাকা চিঠি। এমনকি ঘটনার 10 দিনের মাথায় আলকাট্রাজের খুবই কাছে তাদের আরেকটি ভেস্ট পাওয়া যায়। 6 সপ্তাহ পর একটা লাশ ভাসতে দেখা যায়, যদিও তা এই 3 জনের কারো কিনা তা বোঝা যায়নি। পরীক্ষা করে জানা যায় তারা যদি সান ফ্রান্সিসকো বের হিম শীতল পানিতে ডুবে যেত তাহলে সর্বোচ্চ 2 ঘন্টা বাঁচতে পারত। তীব্র স্রোত ও ঠান্ডা পানির কারণে এর মধ্যে তাদের তীরে পৌঁছানোর সম্ভাবনাই ছিল কম। এফবিআই 1969 সালের দিকে 3 জনের হদিস না পেয়ে অমীমাংসিতভাবে তদন্ত বন্ধ করে দেয়। এবার 2010 সালে অ্যাংলিনের এক ভাই রবার্ট দাবি করেন তার সাথে অ্যাংলিনের যোগাযোগ ছিল 1963 সাল থেকে 1987 সাল পর্যন্ত। একইভাবে 2012 সালে অ্যাংলিনদের এক বোন দাবি করে তারা জন অ্যাংলিনদের থেকে ফোন পেয়েছিল। এমনকি তারা নাকি তাদের কাছ থেকে ক্রিসমাস কার্ডও পেয়েছিল। তাদের ভাতিজা ডেভিড আরও অদ্ভুত একটা তথ্য সামনে নিয়ে আসে। তাদের দাদিমা নাকি প্রতি বছরই অ্যাংলিনদের স্বাক্ষরসহ গোলাপ ফুল পেত। সবাই হয়তো এই জেল থেকে পালাবার ঘটনা ভুলেই যেত। 2013 সালে হঠাৎ চমকপ্রদভাবে সান ফ্রান্সিসকো পুলিশের কাছ থেকে হাতে লেখা একটি বেনামে চিঠি আসে। চিঠিতে এক ব্যক্তি নিজেকে জন অ্যাংলিন বলে দাবি করে। সেই রাতে তারা সবাই পালাতে পেরেছিল। চিঠিতে লেখা ছিল, আমার নাম জন অ্যাংলিন। আমি 1962 সালের জুন মাসে আমার ভাই ক্লারেন্স ও ফ্রাঙ্ক মরিসের সাথে আলকাট্রাজ থেকে পালাই। বর্তমানে আমার বয়স 83 বছর এবং আমি খুব অসুস্থ। আমার ক্যান্সার হয়েছে। হ্যাঁ, আমরা সেদিন সফলভাবে পালিয়েছিলাম, তবে অক্ষতভাবে না। চিঠিতে এটাও লেখা ছিল যে তার 2 সাথী মরিস 2008 এবং ক্লারেন্স 2011 সালে মারা যায়। যদি আপনারা আমাকে কথা দেন অল্প সময়ের জন্য জেলে নিয়ে চিকিৎসা দেবেন, তাহলেই একমাত্র চিঠি দিয়ে আমি আপনাদেরকে আমার অবস্থান জানাবো। এবং হ্যাঁ, চিঠিটি নিছক ঠাট্টা না, সিরিয়াস। এরপর হঠাৎই 2015 সালে একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। ছবিটি ছিল অ্যাংলিন ও তার ভাইদের, যেটি পালানোর কয়েক বছর পর ব্রাজিলের একটি ফার্মে তুলেছিল তারা। 1963 সালে প্রায় 30 বছর চলার পর উচ্চ খরচের কারণে আলকাট্রাজ বন্ধ হয়ে যায়। প্রকৃতপক্ষে এই ঘটনার অনেক আগ থেকেই তা বন্ধের চিন্তা ভাবনা করা হচ্ছিল। আলকাট্রাজ নিকটবর্তী উপকূল থেকে প্রায় মাইল খানেক দূরে থাকায় খাবার পানি থেকে শুরু করে সবকিছুই নৌকায় করে আনা হতো। এতে প্রতিদিন বিশাল একটা খরচ হতো, যা অন্যান্য কারাগার থেকে অত্যন্ত 3 গুণ বেশি। পরিত্যক্ত হয়ে যায় আলকাট্রাজ, তবে কালক্রমে আমেরিকা সরকার উদ্যোগ নেয় জায়গাটি সংরক্ষণ করার। বর্তমানে তাই একে একটি পর্যটন স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে। বহু মানুষ প্রতিনিয়ত বেড়াতে যান সেখানে। এমনকি প্রতি বছর সেখানে এসকেপ ফ্রম আলকাট্রাজ নামক একটি অদ্ভুত প্রতিযোগিতারও আয়োজন করা হয়ে থাকে। নানা রকমের মানুষ সেখানে অংশগ্রহণ করে। তাদেরকে সাঁতরে এসে পারে প্রমাণ করতে হয় যে আলকাট্রাজ থেকে পালানো সম্ভব, তবে এটি এখনো পর্যন্ত কারো ধরা সম্ভব হয়নি। বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন।